আমি অকপটে স্বীকার করছি যে সুলতা পালকে আমি খুন করেছি। আমার ব্যারাকপুরের বাগান বাড়িতে পুরনো গ্যারেজের ভেতর একটা বড় কেবিন ট্রাঙ্কে তার মৃতদেহ রয়েছে। আমি তার উপর বল প্রয়োগে ব্যর্থ হয়ে। লিসেনিং থিয়েটারের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টাইপ রাইটার। গল্পটি নেওয়া হয়েছে 100 বছরের সেরা ভৌতিক গল্প বইটি থেকে। গল্প পাঠে সৌম্যজ্যোতি, দাসের ভূমিকায় অর্ণব সামন্ত, আবহ সঙ্গীত এডিটিংয়ে সৌম্যজ্যোতি এবং সৌভিক গুছাই, পোস্টার ডিজাইনে সৌম্যজ্যোতি SCPG, পর্ব পরিচালনায় গৌতমী ব্যানার্জি এবং সৌম্যজ্যোতি হাজরা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। নতুন নতুন গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনতে থাকুন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টাইপ রাইটার। প্লিজ ইউজ ইউর হেডফোন ফর বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স। সন্ধ্যাবেলায় দাসের অফিসে ঢুকে দেখলাম ও তখনও বসে বসে কতগুলো কাগজপত্র পড়ছে। আমার পায়ের সাথে চমকে উঠে বলল, তুমি? আমি বললাম, তোমার অফিসে আলো জ্বলতে দেখে ঢুকে পড়েছি। এখনো বসে আছো যে বড়? নানা কাজ হে, তুমি বুঝবে না। সত্যি সত্যিই আমি বুঝতে পারি। দাস ব্যবসা করে, কিন্তু কী জাতের ব্যবসা সে সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা আজও আমি করতে পারিনি। সাপ্লাইয়ের কাজ করে, মর্টগেজ রেখে টাকা ধার দেয়, আরও কি 10 রকম করে বেড়ায় তা দাস শুধু নিজেই জানে। ভগবানও জানেন কিনা সন্দেহ। আমিও জানতে চাইনি, কারণ দাসকে আমি জানি সেই কলেজ জীবন থেকেই। ইউনিয়নের টাকা সরিয়েই হাত পাকিয়েছিল দাস। তারপর বার্মা ইভাকুইদের নিয়ে যখন নানা কেলেঙ্কারি হয়, তখন দাস ছিল একজন কন্ট্রাক্টর। সেই থেকে ধাপে ধাপে কত দূর সে এগিয়েছে সে সম্বন্ধে কোনো রকম অনুমান করতে সাহস হয়নি আমার। জিজ্ঞাসা করতে পারেন, এসব সত্ত্বেও দুর্জন সংসর্গ করি কেন? তার কোনো স্পষ্ট উত্তর দিতে পারবো না। শুধু এটুকু বলতে পারি, দাসকে আমার ভালো লাগে। অজস্র ত্রুটি থাকা সত্ত্বেও একটা দুর্বোধ্য আকর্ষণ আছে ওর ব্যক্তিত্বে। সেটা ওর তীক্ষ্ণ স্মার্টনেসের জন্য হতে পারে, আবার ওর সেরিকালচার সম্বন্ধে কৌতূহল আছে বলে হতে পারে, এমনকি ওর বিশেষ ধরনের চুলের ব্র্যাক ব্রাশের জন্যও হতে পারে। কিন্তু মোট কথা হলো, সময় পেলে দাসের সঙ্গে আড্ডা দিতে আমার ভালো লাগে। এই পথ দিয়ে যেতে যেতে ওর অফিসে আলো জ্বলতে দেখে তাই ঢুকে পড়েছিলাম। একটা বেয়ারা নেই, 3 জন কেরানির একজনও নেই। মস্ত অফিস ঘরটায় সবুজ শেড দেওয়া আলোর পাশে দাসকে কেমন প্রক্ষিপ্ত মনে হলো যেন। তখনই আমি বুঝলাম নিঃসঙ্গতা দাসকে মানায় না। ওর সামনে একটা চেয়ার টেনে নিয়ে আমি বললাম, আরে একলা একলা এতক্ষণ বসে যখের ধন পাহাড়া দিচ্ছ নাকি? প্রায় তাই। বিশেষ ধরনের ব্যাক ব্রাশ করা চুলের ওপর দাস সযত্নে একবার হাত বুলিয়ে নিল। তাহলে আমিও যাই, বিরক্ত করব না। বসো বসো, কাজটা শেষ হয়ে গেছে। দাস হাসল। পাশের একটা লোহার ড্রয়ার খুলে তাতে কাগজগুলো রাখলো, লক করে দিয়ে চাবিটা ফেললো ট্রাউজারের পকেটে। তারপর দামি সিগারেটের টিনটা আমার দিকে ঠেলে দিয়ে বলল, একটা সিগারেট খেয়ে ওঠা যাবে তারপর। কিন্তু সিগারেটটা ধরাতে গিয়ে জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটার দিকে আড়াআড়ি তাকাতেই আমার নজরে পড়ল কোণের টাইপরাইটারটার দিকে। ঢাকনা খোলা, চকচক করছে কিবোর্ড, রোলারটা অদ্ভুত মসৃণ মনে হচ্ছে। আর সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়াটা বেরিয়ে এলো প্রশ্নের আকারে, তোমার সেক্রেটারির খবর কি?
দাসের ঠোঁটের কোণে সিগারেটটা যেন চমকে দুলে উঠল। কোন সেক্রেটারি? আবার কোন সেক্রেটারি? মিস সুলতা পাল। ও, ছাই জমে ওঠার আগেই অ্যাশটেতে সিগারেটটা ঝাড়ল দাস। কয়েকটা নরম ফুলকি উড়ে গেল পাখার হাওয়ায়। নো ট্রেস। কোনো পাত্তা পাওয়া যায়নি? না। অবজ্ঞা কুঞ্চিত মুখে আবার গোটা কয়েক ফুলকি ঝাড়ল দাস। ওসব মেয়ের কথা ছেড়ে দাও। চেহারাটা ভালোই ছিল, দেখেছিলে তো? নিশ্চয়ই পালিয়েছে কারো সঙ্গে। আমি আশ্চর্য হয়ে বললুম, পালাবার কি ছিল? যতদূর তোমার কাছে শুনেছিলাম কলকাতার একটা বোর্ডিংয়ে একাই থাকতো। আত্মীয় স্বজন কেউ থাকলেও তাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ওর যদি কাউকে ভালো লেগে থাকে তাহলে তাকে নিয়ে চোরের মতো পালাবার দরকার ছিল না নিশ্চয়ই। দাস উদাস ভঙ্গিতে বলল, কে জানে, হয়তো কোনো রাইভাল ছিল। কলকাতায় থাকলে খুন টুন কিছু একটা হয়ে যেতে পারতো। এ ধরনের মেয়েকে নিয়ে কত নুইসেন্স হয় জানোই তো। তা হয়তো হয়, তবে দাসের সেক্রেটারি সুলতা পাল সম্পর্কে এমন কথা ভাবতে আমার কষ্ট হচ্ছিল। মিষ্টি চেহারা শান্ত ধরনের ওই মেয়েটিকে কতদিন আমি নিবিষ্ট মনে ওখানে বসে টাইপ করতে দেখেছি। সামান্য একটু নিরীহ ঠাট্টাতেও যে মেয়েটির গলা রাঙা হয়ে উঠত, নিচু হয়ে যেত চোখের পাতা, তার মধ্যে ঠিক এসব জিনিস আমি আশা করিনি। আমি সাহিত্যিক নই, তবুও সাহিত্যিকের ভাষায় আমার মনে হলো যেসব মেয়ে প্রথম প্রেমের জন্য চিরকুমারী থাকে, সুলতা পাল সেই দলের। কিন্তু সুলতা যে 15 দিন নিরুদ্দেশ, এটা ঠিক কথা। কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো বিপদে পড়বার মতো কাঁচা মেয়েও সে নয়। অতএব সে পালিয়েছে এটা ধরে নেওয়া যেতে পারে। দাস বলল, সেক্রেটারির ভাবনা নেই। আজও 3 জন ইন্টারভিউ দিয়ে গেছে। তবে মেয়েটা বড় ভালো কাজ করত। তা করতো। দাস চুপ করে রইল। একটু আগে যে সিগারেটটা বারবার টোকা দিচ্ছিল অনেকটা ছাই জমাতেও, এবারে সেটাকে ছাড়ল না। আমিও চুপ করে বসে বসে ছায়াটা কখন ভেঙে পড়বে সেইটা দেখার জন্য অপেক্ষা করতে লাগলাম। আর ভাবতে লাগলাম, সুলতা এতখানি সাহস পেল কি করে? একটু পরেই দাস যখন বলতে যাচ্ছিল, এইবার ওঠা যাক, অন্তত ওর মুখ থেকে এই কথাটা বেরিয়ে আসবে বলে আমার মনে হচ্ছিল, ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নামলো বাইরে। খোলা দরজা দিয়ে ভেজা ধুলোর একটা তপ্ত রুদ্ধশ্বাস এলো ঘরের মধ্যে। দাসের সিগারেট থেকে ছাইটাকে কেড়ে নিয়ে চলে গেল। দাস বলল, বৃষ্টি নামলো যে, গাড়িটাও তো আনিনি। আমি বললাম, না থামলে বেরোনো যাবে না, বেশ ঘটা করে নেমেছে। ট্রাম পর্যন্ত যেতে গেলে ভিজিয়ে ভূত করে দেবে। তাই থামো। দাস বলল, তাহলে একটু বসো তুমি, আমি একটা টাইপের কাজ সেরে নিই ততক্ষণ। উঠে টাইপরাইটারটার দিকে এগিয়ে গেল দাস। সুলতা সম্পর্কে ভাবনাটা ভোলবার জন্য আমি একটা বাণিজ্য সংক্রান্ত পত্রিকা কুড়িয়ে নিলাম টেবিল থেকে। তারপর মাল্টিপারপাস স্কিমের ওপর একটা প্রবন্ধ পড়ার চেষ্টা করতে লাগলাম। আলগা মনোযোগের ভেতরে কানে আসতে লাগলো বাইরের বৃষ্টির আওয়াজ, টাইপরাইটারের রোলারের কাগজ জড়ানোর খসখসানি, তারপর খটখট করে গোটা কয়েক টাইপিংয়ের শব্দ। পরক্ষণেই দাস হেসে উঠল। হাসি কেন? ব্যাপার কি? এসো এখানে দেখো কি মজা হয়েছে। আমি উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালাম। মজাই করেছে বটে একটা। ওপরে টেন্ডার হেডিং দিয়ে তার নিচে 3 বার টাইপ করে বসেছে একটি নাম, সুলতা পাল। অবাক হয়ে বললুম, এর মানে? সুলতা পালের নাম টাইপ করছো কেন? দাস বলল, মানেটা তো আমিই ভাবছি। লিখতে গেলাম টেন্ডার, লিখে বসলাম সুলতা পালের নাম, তাও একবার নয়, 3 বার। আমি বললাম, তাতে অস্বাভাবিক কিছুই নেই। এতক্ষণ ধরে ওকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, আর ওর ব্যাপারটা এতই বিস্ময়কর যে মনের ভেতরে নামটাই ঘুরছিল। অন্যমনস্কভাবে তাই ছেপে বসে আছো হয়তো। তাই বটে। দাসের মুখের ওপর থেকে একটা বিষণ্ণ ছায়া নেমে গেল। আজ 1 বছর ধরে ওইখানে বসে টাইপ করছে সুলতা, একবারে ঘড়ির কাঁটার মতো। একটা দিন কামাই করেনি, 1 মিনিট লেট করেনি,
5 মিনিট আগে ছুটি নিয়ে চলেও যায়নি কোনো দিন। এর প্রত্যেকটা চাবিতে সুলতার আঙুলের ছাপ জড়িয়ে রয়েছে। আবার আমরা দুজন গম্ভীর হয়ে রইলাম। সুলতার শান্ত মিষ্টি মুখখানা আমি ভুলতে পারছি না। দাসের চোখ দুটো কেমন উদাস আর গম্ভীর হয়ে গেছে। আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা হলো, তুমি কি ওকে ভালোবাসতে? বাইরে বৃষ্টি পড়তে লাগলো। ধুলোর তপ্ত শ্বাস নেই। দরজা দিয়ে ঠান্ডা ভিজে বাতাস আসছে। দাস দরজাটা বন্ধ করবার কথাও বলল না। আমিও উৎসাহ পেলাম না। শুধু বৃষ্টির শব্দ, আমাদের চুপ করে থাকা, আর ঘরের ভেতরে কোথা থেকে উড়ে আসা একটা চামচিকির চঞ্চল ছায়া কিছুক্ষণ ধরে স্তম্ভিত হয়ে রইল। দাস স্তব্ধতা ভাঙল। টাইপটা সেরেই ফেলি। কাগজটা খুলে দাস সেটাকে তাল পাকিয়ে নিচের বাস্কেটে ফেলে দিল। জড়িয়ে নিল আর একখানা। এবার খটখট করে বেজে উঠল টাইপিংয়ের আওয়াজ। আমি টাইপিংয়ের টেবিলের কোণে দাঁড়িয়ে রইলাম। একটানা বৃষ্টির শব্দের মধ্যে টাইপিংয়ের শব্দ একাকার হয়ে এলো। কখনো কখনো স্পেসিং আর ঘন্টার জ্যোতিপতন কানে আসতে লাগলো। কতক্ষণ পরে জানি না, কেন তাও জানি না, হঠাৎ আমার চোখ নেমে এলো দাসের টাইপের ওপর। কী আশ্চর্য! আগাগোড়া ক্যাপিটাল লেটার সাজিয়ে কী ছাপছে ও! যা দেখলাম তাতে কয়েক মুহূর্ত আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না। প্রচণ্ড স্পিডে পাগলের মতো দাস যা ছেপে চলেছে তা এই। আমি অকপটে স্বীকার করছি যে সুলতা পালকে আমি খুন করেছি। আমার ব্যারাকপুরের বাগান বাড়িতে পুরনো গ্যারেজের ভেতর একটা বড় কেবিন ট্রাঙ্কে তার মৃতদেহ রয়েছে। আমি তার উপর বল প্রয়োগে ব্যর্থ হয়ে, কিন্তু আর তো আমি চোখকে অবিশ্বাস করতে পারছি না। যা দেখছি এ তো স্বপ্ন নয়। আমি আর্তনাদ করে উঠলাম, দাস, এ কী ছাপছো তুমি? এ কী ছাপছো? টুলের ওপরে দাস থরথর করে কেঁপে উঠল। একটা মৃত প্রাণী যেন নড়ে উঠেছে ইলেকট্রিক কারেন্টের ছোঁয়ায়। যেন এতক্ষণ সে ঘুমিয়ে ঘুমিয়ে টাইপ করে যাচ্ছিল, হঠাৎ জেগে উঠেছে। আমি আবার বললাম, দাস, দাস, কী টাইপ করছো তুমি? নিজের টাইপিংয়ের ওপর চোখ বোলাতে দাসের 10 সেকেন্ডও লাগলো না। তারপরেই পেছনের লাথি দিয়ে টুলটাকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো সে। হ্যাঁচকা টানে কাগজটাকে টেনে বার করে নিয়ে বিকৃত গলায় চিৎকার করে বলল, না না, আমি না, আমি না। আমি আরও কি বলতে যাচ্ছিলাম, দাস বলতে দিল না। জান্তব গলায় আবার চিৎকার করে উঠল সে, মিথ্যে কথা, আমি নয়। পর মুহূর্তে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল, নেমে গেল রাস্তায়। আমার বিহ্বলতা কাটতে আরও প্রায় 1 মিনিট সময় লাগলো। তারপর যখন সেই বৃষ্টির মধ্যেই পথে বেরিয়ে এলাম, তখন মাত্র 20 গজ দূরেই একটা লোক চাপা পড়েছে বাসের তলায়। কাছে না গিয়েও আমি বুঝতে পারলাম সে দাস ছাড়া আর কেউ নয়। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে ও আতঙ্কে স্তব্ধ হয়ে আমি ভাবলাম, তাকে নিজের হাতেই শাস্তি দিয়েছে সুলতা। এরপরে একটিই মাত্র কাজ আছে আমার, কোনো পাবলিক টেলিফোনে গিয়ে পুলিশকে জানাতে হবে ব্যারাকপুর গ্যারেজের সেই কেবিন ট্রাঙ্কটার কথা। কেমন লাগলো আজকের গল্পটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে পরের শনিবার রাত 9টায়। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না।